144 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোনো পরীক্ষায় শতকরা 85% ইংরেজিতে ফেল করেছে। এরা হচ্ছে কি শতকরা 85% ইংরেজিতে ফেল না পাস করেছে। ইংরেজিতে ফেলের এটা হচ্ছে ইংরেজিতে, তাহলে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 হলে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 হলে, অর্থাৎ ইংরেজি ফেল করেছে এই সংখ্যাটা যদি কত হয়, 75 জন হয়, তাই কিনা? এখন জানতে চাওয়া হয়েছে যে এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। আমরা এতক্ষণ যেভাবে অঙ্কগুলো করে আসছিলাম সেটার সাথে, যেমন এখানে পার্সেন্টেজটা পাস ছিল, তথ্য যেটা দেওয়া থাকতো ওটাও পাশের হতো, কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া পাস, অথচ আমাদের প্রদত্ত তথ্য দেওয়া হচ্ছে ফেলের, অথচ এই দুটো আমার কি হওয়া দরকার, সিমিলার হওয়া দরকার। এই কারণে আমরা যে কাজটা করব, এটাকে আমরা ফেল বানিয়ে নেব। তাহলে টোটাল শিক্ষার্থী যদি 100% হয়, সেখান থেকে 85% বাদ দিলে আমার আসবে কি 15% আসবে কি পাস। তাহলে এখানে ফেল কি আসবে, আমার ফেল। তাহলে এখানে ফেল হচ্ছে আমার 75 জন, অর্থাৎ 15% ফেল করেছে, যেটার সংখ্যাটা হচ্ছে কত, 75 জন। তাহলে এই 15% কেন বের করলাম, কারণ দুপাশে সেম হতে হবে, এটা পাস হলে এটাও পাস হতে হবে। যেহেতু পার্সেন্টেজ থেকে 100 থেকে বাদ দিলে 85 আমরা পাস পেয়ে যাচ্ছি, তাহলে এটাও পাস, ফেল পেয়ে যাচ্ছি, এটাও ফেল, এটাও ফেল। এতে করে যেটা হবে 1% সমান সমান কত, 75/15। তাহলে মোট শিক্ষার্থী 100%, তাহলে 75/15 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা হিসাব করি যে কত হচ্ছে, 5 + 25 5 × 5 75, তাহলে আমাদের টোটাল হচ্ছে আমাদের কত, 500, ঠিক আছে? অর্থাৎ তাহলে উত্তর হবে কত, 500 জন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে এই ধরনের পার্সেন্টেজ যদি সেম না হয়, তাহলে পার্সেন্টেজটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে ততটা সেম বানিয়ে নেবেন। একশো 45 নম্বর অঙ্কটা দেখেন, এটিও পারবেন। একটি ক্লাসে 650 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? একদম সেম অঙ্ক। 146 নম্বরটা পারবেন, 147 নম্বরটাও পারবেন, 148 নম্বরটাও পারবেন। তবে 48 নম্বর প্রশ্নটা একটু বড় হয়, আপনি পড়তে থাকেন যে এখানে কি বলা হচ্ছে। একজন ফল বিক্রেতার নিকট কিছু সংখ্যক আপেল ছিল। একজন ফল বিক্রেতার নিকট কিছু সংখ্যক আপেল ছিল। সে 40% আপেল বিক্রি করলো। বিক্রি করার পর দেখলো তার নিকট আরও 420টি আপেল অবশিষ্ট আছে। তার মানে তার যে আপেল ছিল তার 40% বিক্রি করলো, তাহলে অবশিষ্ট ছিল মূলত 60%। 40% বিক্রি করার অর্থই হচ্ছে তার 60% আপেল রয়ে গেছে। এখন বলা হচ্ছে এই যা রয়ে গেছে এই আপেলটির পরিমাণ হচ্ছে 420টি। তাহলে 420টি মানে 60% সমান 420। তাহলে এখানে বলা হচ্ছে প্রাথমিক অবস্থায় ফল বিক্রেতার নিকট কতগুলো আপেল ছিল। খুব সহজ হিসাব, যে প্রাথমিক অবস্থায় তাহলে কত ছিল, তাহলে 60 দ্বারা ভাগ ইন্টু 100, তাই কিনা? তাহলে আমরা কাটলে 6 × 7 = 42, তার মানে আমাদের আস্তে আস্তে কত, 700। তাহলে উত্তর হবে 700টি। এবার 149 নম্বর অঙ্কটা পারবেন, এটি খুবই সহজ একটি অঙ্ক। তারপরেও এই টাইপের এক দুটো অঙ্ক আমরা দেখে
এরপরও চলুন আমরা এক দুটো অঙ্ক একটু দেখে নিই। একশো 45 করবেন, 150 নম্বর অঙ্কটা দেখেন। 150 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? কমিশনের হার 3.5 টাকা। 3.5 টাকা কমিশনের হার। তাহলে 3000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে, মানে 3000 টাকা মূল্যের একটা জিনিস আপনি কি করবেন? বিক্রি করবেন। বিক্রি করলে কত টাকা কমিশন পাওয়া যাবে? তাহলে এটা তো আমি সহজেই বলেছিলাম যে 100 টাকায় মূলত কমিশন পাওয়া যাচ্ছে কত? 3.5 টাকা। তাহলে এত টাকায় কমিশন কত? খুবই সহজ। প্রথমত হচ্ছে এটা হচ্ছে 100 টাকা, যখন আপনি কমিশন দিচ্ছেন 3.5 টাকা, তখন মোট হচ্ছে কত? 100 টাকা। তাহলে 100 টাকায় কমিশন পাচ্ছি আমি কত? 3.5 টাকায়। তাহলে এত টাকায় কত পাবো? ঐকিক যদি করেন এভাবে হবে যে 100 টাকায় কমিশন হচ্ছে 3.5 টাকা, তাই কিনা? তাহলে 1 টাকায় কমিশন কত? 3.5, নিচে হচ্ছে 100, আর হচ্ছে 3000 টাকায় কমিশন কত? এটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে এটাকে ডিরেক্টলি আপনি এভাবে করে ফেলেন, তাই কিনা? অর্থাৎ এখানে এভাবে করলে যে কাটাকাটি করে যে উত্তরটা হবে, দশমিক তুলে দেন, একটা শূন্য, তাহলে এখানে 3, তাহলে 3 5 15, 5 3 থেকে 9, 105। এটি হচ্ছে আমাদের উত্তর। এগুলি খুবই সহজ অঙ্ক, আপনারা এগুলি একটু দয়া করে দেখে নেবেন। 153 নম্বর অঙ্কটা দেখেন। এখানে বলা হচ্ছে এক বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য 90 টাকার উপর সে 15% ডিসকাউন্ট দিলেন। আপনারা মনে করেন এটা আসলে ধরেন একটা জামা, তাই কিনা? ওকে, আমরা ধরে নিচ্ছি এটা একটা জামা। এখন এই লিখিত মূল্যে আপনি দেখবেন যে এখানে যে নর্মালি যে আমাদের ঝুলানো থাকে, এই ঝুলানোর জায়গায় বলছে লিখিত মূল্যটা হচ্ছে কত? 90 টাকা। ঠিক আছে, এখন এই 90 টাকার উপর 15% ডিসকাউন্ট দিছে, মাইনাস 15% ডিসকাউন্ট দিছে, তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? এখন লক্ষ্য করে দেখেন যে এখানে ক্রয় মূল্য বলতে কি বোঝানো হচ্ছে সেটি আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে অর্থাৎ এখন লিখিত বিক্রয় মূল্যটা হচ্ছে আমার 90 টাকা, এর ভিতর আপনারা কি করছে? 15% ডিসকাউন্ট দেন। তার মানে 15% ডিসকাউন্ট দেওয়ার পর আপনি যে দামে ক্রয় করলেন এটার ক্রয় মূল্যটা কত? তাহলে এই 15% ডিসকাউন্ট মানে 100 টাকার জিনিসটা তিনি ডিসকাউন্ট দিয়েছেন 15 টাকা, রাইট? তাহলে 15 টাকার ডিসকাউন্ট দেওয়ার পর আপনার এখানে ডিসকাউন্টটা আপনি কত পেলেন? তাহলে আপনি 100 টাকা জিনিসের ডিসকাউন্ট পান 15 টাকা, তাই কিনা? তাহলে আপনি 100 টাকার জিনিসের ডিসকাউন্ট 15 টাকা পান, সেক্ষেত্রে 90 টাকার ক্ষেত্রে কত হবে? তাহলে 90 টাকার ক্ষেত্রে যদি হয়, এখানে আমাদের একটু দশমিক চলে আসবে, 1.5 ইন্টু 9, 5 নং 45-এর 5, হাতের 4, 9 কে 9, আর 4 হচ্ছে কত? 10, 13, অর্থাৎ 13.5 টাকা আপনি ডিসকাউন্ট পেলেন। অথবা বিষয়টা এইভাবেও চিন্তা করতে পারতেন, এটি হচ্ছে যে 15% ডিসকাউন্টের পর আপনি জিনিসটা কিনেছেন 85% দিয়ে, তার মানে এটি ক্রয় মূল্য 85%, অর্থাৎ 100 টাকার জিনিসটাকে আপনি কিনেছেন 85 টাকায়। তাহলে আমার বলছে 90 টাকা হলে তাহলে কত হবে? তাহলে এটি দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে আমার আস্তে আস্তে কত? 5 নং 45-এর 5, হাতের 1, সরি হাতের 4, 8 নং 72, আর 4 কত? 76, তাই কিনা? তার মানে আসতে ছিল 76 টাকা, 76.5 টাকা। আপনি এভাবে চাইলে চিন্তা করতে পারতেন, আমি আইডিয়াটা তাহলে এবার এভাবে করলে যেটা হবে, 5% কমিশন বাদ দিয়ে, তাহলে দোকানদার কাছ থেকে আপনি ক্রয় করবেন কত? এখানে যে ডিসকাউন্টটা দিবে এই ডিসকাউন্ট কত আসতেছে?
13.5 টাকা। যেহেতু এই ডিসকাউন্টটা বাদ দিতে হবে, 13.5 টাকা যদি বাদ দিন তাহলে 76.5 টাকা হবে। এটা আপনি চাইলে এইভাবেও সমাধান করতে পারেন যে 90 টাকা দাম আছে, আপনি দোকানদারকে বললেন যে ডিসকাউন্ট কত, দোকানদার বললো যে এই 90 টাকা থেকে 15% ডিসকাউন্ট দিতে পারবো। আপনি হিসাব করে দেখলেন আপনি ডিসকাউন্ট পেয়েছেন 13.5 টাকা, তখন আপনি দোকানদারের যে 90 টাকা ঝোলানো ছিল সেখান থেকে 13.5 টাকা কম দিয়ে কত দিয়ে কিনলেন? 76 টাকা 50 পয়সা। 154 নম্বর অঙ্কটি দেখুন। 154 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি দ্রব্যের মূল্য, ধরেন এটা একটি দ্রব্য, একটি দ্রব্যের মূল্য প্রথমে এই মূল্যটা, এখানে যে দ্রব্যটার মূল্যটা, এই মূল্যটার ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমে এই মূল্যের 10% বৃদ্ধি পেল। 10% কি বৃদ্ধি পেল। তারপর বলা হচ্ছে পরে আবার কে 10% হ্রাস পেল। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যদি মূলত আপনাদের কখনো পরীক্ষায় আসে তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আমি বিষয়টার একটা সহজ ব্যাখ্যা দিচ্ছি, তাহলে আপনাদের এ নিয়ে আর টেন্স ফিল করতে হবে না। অঙ্কের ধরনটা একটু বুঝতে হবে এই জন্য আপনাকে। সেটি হচ্ছে একটা দ্রব্যের যে মূল্য, ওই মূল্যটা প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে গিয়ে আবার 10% হ্রাস পেল। তাহলে এই মূল্যটা বৃদ্ধি পেয়ে একটা জায়গায় পৌঁছলো, ধরেন উপরে উঠলো, এই জায়গায় মূল্যটা গিয়ে দাঁড়ালো, সেখান থেকে আবার 10% হ্রাস হলো, তাহলে এরপরে গিয়ে তো একটা ভ্যালু পাবেন, তাই কিনা? এখন বলছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার ভিতর কি পরিবর্তন আসবে, অর্থাৎ একটা ভ্যালুকে আপনি বাড়ালেন আবার কমালেন, কমানোর পর একটা ভ্যালু কিন্তু আপনি পাবেন। এখন বলা হচ্ছে শুরুতে যে ভ্যালুটা ছিল পরে যে ভ্যালুটা আপনি পেলেন এই দুটোর মাঝে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এবং পরিবর্তন হলে এটা সামগ্রিক পরিবর্তনটা কি। এই টাইপের অঙ্ক আসলে প্রথমত ধরেন এই দ্রব্যের মূল্যটা আপনি 100 টাকা ধরে নেবেন, যেহেতু শতকরা, অঙ্কটা যেহেতু শতকরা, ধরে নেওয়ার পর আপনি একটা কাজ করবেন, এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে পূর্ব মূল্য আর বর্তমান মূল্য হিসেবে হ্রাস বৃদ্ধির শতকরাটা ভাঙাবেন। তার মানে একটা যদি 100 হয় তাহলে অপরটা হবে 110, এভাবে ভাঙাবেন। ঠিক আছে, এভাবে ভাঙানোর পর সবসময় উপরের যেটা রাখবেন, যে বর্তমানটা উপরে রাখবেন সবসময়, কি বর্তমানটা, আমি আবারও বলছি উপরে সবসময় কি রাখবেন, বর্তমানটা রাখবেন। তাহলে এখানে কত 110, তাহলে অপরটা কত 100। এবার আমাদের লক্ষ্য করে দেখুন এই কাজটা আমাদের শেষ, এরপর আবার হ্রাস পাইছে, হ্রাস পাইলে একটা হবে 90 আর একটা হচ্ছে কত 100, এটা তো বর্তমান, তার মানে সবসময় বর্তমানটা রাখবেন। ব্যাস, আমাদের অঙ্কটা আমরা সরাসরি এবার দেখব যে এই রেজাল্টটা কত আসে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এটা এটা কাটাকাটি হয়ে যাবে, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তার মানে আমাদের 99 আসতেছে। তাহলে এই রেজাল্টটা আমাদের 99 আসতেছে। দেখুন শুরুতে ছিল 100, এটা তো আমরা 100 ধরেই করলাম, শেষে গেলে 99, তাহলে সুতরাং সামগ্রিক পরিবর্তনটা কত হবে? মাত্র 1% হবে। সামগ্রিক পরিবর্তনটা মাত্র 1% হবে। এইভাবে অঙ্কটা কয়েক সেকেন্ডে করবেন, আপনার ডিটেলস করার কোনো দরকার নেই, কারণ ডিটেলস করলে এই কথাগুলোই ভেঙে ভেঙে বলতে হবে। 10% বৃদ্ধিতে ক্রয় মূল্য যদি পূর্ব মূল্য যদি আমার 100 টাকা হয়, বর্তমান মূল্য 110, অথবা 10% বৃদ্ধিতে দ্রব্যটির মূল্য দাঁড়ায় 110, পরে আপনি আবার কি করতে হবে, আবারও কি করতে হবে, এসব ঝামেলার যাওয়ার কোনোই দরকার নেই। ঠিক আছে, এখন প্রথমত হচ্ছে এই টাইপের অঙ্ক মোটামুটি সবকটাই আপনারা করবেন। আমি বলছি এটা হচ্ছে বেস্ট শর্টকাট। 155, 56 থেকে শুরু করে এখানকার সবকটা অঙ্কই আপনারা দেখবেন,
আশা করি কোনোটাই আপনাদের সমস্যা হবে না, ঠিক আছে। তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিছু জ্যামিতির অঙ্ক আসছে, আবার দেখবেন এই যে এখানে অঙ্ক আছে 165 নম্বর অঙ্কটা যদি দেখেন যে বাসের ভাড়া 15% কমে গেল। দেখেন ভাড়াটা যদি 100 ধরেন, এবার 15% কমে গেল এবং 15% কমে যাওয়ায় একটি রুটের যাত্রী পরিবহন 40% বেড়ে গেল, তাহলে আয় শতকরা কত ভাগ বৃদ্ধি পেল। এই আইডিয়াগুলো আমি একটু ম্যাচিং করে দিচ্ছি যে এগুলি কেন সেম সেম। দেখেন কনসেপ্টটা একটু দেখেন। আমাদের এখানে বলা হচ্ছে কি একটি বাসের ভাড়া 15% কমে যাওয়ায় একটি রুটের যাত্রী পরিবহন 40% বেড়ে গেল। দেখেন একটা আরেকটার উপর নির্ভরশীল। 15% কি হয়ে গেল, আমার কমে গেল ভাড়াটা, 15% কমে গেল, তাই না। আমি ধরে নিলাম এটা 100 ছিল, 15% কমে গেল ভাড়া। দেখেন দুটো জিনিস কিন্তু একই জিনিস। 15% ভাড়া কমলো, ওদিকে আবার যাত্রী 40% বেড়ে গেল, ঠিক আছে। তার মানে আগেরটাতে যেটা দেখেছিলাম একটা আইডিয়া একবার কমছে আবার বাড়ছে, তাই কিনা। এখানে কিন্তু লক্ষ্য করে যদি দেখেন যে যদি বৃদ্ধি না পেত তাহলে ভাড়া 100 থাকতো, যাত্রীও 100 থাকতো, কিন্তু এখানে প্রথমত আমার ভাড়া কমে হয়েছে 85, আর এখানে যাত্রীর সংখ্যা গিয়ে বেড়ে গেল কত, 140। তার মানে হচ্ছে কি একবার একটা বৃদ্ধি পেল আরেকটা বাড়লো, একটা হ্রাস পেল আরেকটা বাড়লো। ওই কনসেপ্ট আর এই কনসেপ্টটা সেম। তার মানে 100 এর সাথে উপরে 85 নিচে 100, উপরে 140 নিচে 100, এটা কাটবেন, এই শূন্য কাটবেন, তাই কিনা। কাটার পর আপনি যে এটা গুণ করে নেবেন, গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, যেমন আমরা যদি লক্ষ্য করি যে এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে 5, অথবা সরাসরি উপরটা গুণ করে নিতে পারেন। 5 দুগুণে 10, 5 ওকে 5, 5 7 35। তারপরেও তো আমাদের এখানে কত আছে, 7 দুগুণে 14, তাহলে 7 7 49, 9 4, 7 ওকে 7, 4 কত আমার 11, 119। তার মানে টোটাল 19। দেখেন ছিল শুরুতে 100, এখন হলো কত 19, তাহলে 19% আমার কি পেল, এখানে বৃদ্ধি পেল। তো এইভাবে একই কনসেপ্ট, অর্থাৎ দুটো পার্সেন্টেজ একবার বাড়বে আর একবার হ্রাস পাবে, অথবা একবার হ্রাস পাবে আবার বাড়বে, অথবা একবার বাড়বে আবার বাড়বে। এক্ষেত্রে সামগ্রিক পরিবর্তন যেটা চাইবে সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো দেখব। যেমন একটু চেঞ্জ করে 170 নম্বর অঙ্কটা যদি দেখেন, কথাটা কিন্তু আমাদের সেম, কথাটা একদম সেম। কিভাবে, একজন শ্রমিক 1997, 1998, 99 সালের প্রত্যেক বছর পূর্বতন বছর অপেক্ষা 10% বেশি পারিশ্রমিক পান। অঙ্কটা লক্ষ্য করে দেখুন, এখানে উনিশশো 1998, 1999, এই 3টা বছরের কথা বলা হচ্ছে যে প্রতিবারই পূর্বে যে বেতন থাকবে তার থেকে 10% বেশি পারিশ্রমিক পাবেন, পূর্বের চাইতে 10% বেশি পাবেন। অর্থাৎ এটা যদি ধরেন 97 যদি 100 হয়, তাহলে এখানে 10% এসে বাড়বে, তারপরের এসে আবার 10% বাড়বে। তার মানে কনসেপ্টটা কি দাঁড়ালো, +10% +10%, ঠিক আছে, একদম সেম কনসেপ্ট। তাহলে আমরা জাস্ট 100, 110 বাই 100, 110 বাই 100, তার মানে কাটাকাটি করলে আমার কত আসবে, 121। তাহলে শুরুতে ছিল 10, শেষে এসে দাঁড়ালো 121, তাহলে পার্থক্য কত, 121 থেকে 100 বাদ দিলে 21%। তার মানে কি এভাবে আপনারা এই অঙ্কগুলো দেখবেন। এখানে সঠিক উত্তর নেই, তবে আমাদের উত্তর হবে 21%, ঠিক আছে। ওকে,
তাহলে এখানকার প্রত্যেকটা অঙ্কই আপনারা দেখবেন একইভাবে আমি বলে নিচ্ছি যে ত্রিভুজের চতুর্ভুজ সমস্ত কিছুর ক্ষেত্রে একই টাইপের অঙ্ক আপনারা চর্চা করুন 189 পর্যন্ত, ইনশাল্লাহ সমস্যা হবে না। এবং প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে চিন্তা করুন, চিন্তা না করলে আপনার মানে দেখেন যে অন্তর্দৃষ্টি সেটা কিভাবে খুলবে। এই কারণে চিন্তা করুন এবং নিয়মিত চর্চা করেন।